একটা আর্টিফিশিয়াল সেন্স অফ ভিক্টরি তৈরি করে সে হয়তো ব্যাপক একটা বোম্বিং টোম্বিং করে সে যেটা করতে পারে, সে বলবে যে তাদের ইনরিচড ইউরেনিয়াম যেগুলো আছে মাটির নিচে, সেগুলোর অ্যাক্সেস গুলোকে আমরা এমন ভাবে বোম্বিং করে ব্লক করে দিয়েছি যে ইরানের পক্ষে আর কখনোই তাদের এনরিচড ইউরেনিয়ামের কাছে পৌঁছানো সম্ভব না। কাজে আমরা আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করেছি, ইরান ইজ নো মোর এ নিউক্লিয়ার থ্রেট। এরকম একটা ফলস সেন্স অফ ভিক্টরি দিয়ে সে এখান থেকে পিছু টান নেওয়ার চেষ্টা করবে। পাকিস্তান এখানে আসছে কারণ পাকিস্তান জানে যে যুদ্ধযাত্রা যদি কন্টিনিউ করে তাহলে সৌদি আরবও কিন্তু দে উইল কাম আন্ডার অ্যাটাক। ইরান কিন্তু সৌদিকেও ছেড়ে দেবে না। কাজে এখন সৌদি আরবের সঙ্গে আবার পাকিস্তানের তো ডিফেন্স প্যাক্ট আছে, খুব রিসেন্টলি এটা হয়েছে। তো ডিফেন্স প্যাক্ট অনুযায়ী বলা হয়েছে যে কোনো একটা দেশের উপর আক্রমণ ওই অন্য দেশটাও তাদের নিজেদের উপর আক্রমণ হিসেবে গণ্য করবে এবং তারা রিটালিয়েট করবে। পাকিস্তান জানে সেটা কখনোই একটা সঠিক সিদ্ধান্ত হবে না। আজকে যদি এই সুযোগে চায়না যদি সে তাইওয়ানের উপর অ্যাটাক করে বসে কিংবা অন্যান্য যে সমস্ত স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এই এশিয়ান সেক্টরে আছে সেগুলো তো এখন ওপেন হয়ে গেল, দোজ আর লেইড ওপেন টু এনি অ্যাকশন বাই দি চাইনিজ। সেগুলো তারাও ভাবছে। কাজে আমার মনে হয় না যেভাবে ট্রুপসকে ওখানে দীর্ঘদিন তারা মোবিলাইজ করে রেখে দেবে। আরেকটা জিনিস যেটা হয় যে টেকনোলজিক্যালি সুপিরিয়র নেশনদের একটা দুর্বলতা থাকে, সেটা হচ্ছে তারা টু মাচ টেকনোলজি ডিপেন্ডেন্স হওয়ার ফলে হয় কি তারা ওয়ারটাকে ডিহিউম্যানাইজ করে ফেলে। কিরকম? যখন হিরোশিমার উপরে যখন নাকি বোমাটা ফেলা হলো, ওই এয়ারক্রাফটের পাইলটরা কিন্তু বোমা ফেলে ফিরে গিয়ে তারা কিন্তু দুই আঙ্গুল ধরে ভিক্টরি সাইন দিয়ে তারা ছবি তুলেছে। তারা কল্পনাও করতে পারেনি পাইলটগুলো যে নিচে কি ম্যাসাকার হয়ে গেল। পরবর্তীতে যখন তারা জানতে পেরেছে বিভিন্ন মাধ্যমে, তখন তাদের অনেকে কিন্তু পরবর্তীতে দে বিকেম ম্যাড যে আমরা এটা কি করে আসছি। সো যখন আপনি টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে যান, যখন হাজার হাজার মাইল দূর থেকে আপনি মিসাইল ছুড়ে মারেন কিংবা আপনি এয়ারক্রাফটের মাধ্যমে অ্যাটাক করেন, তখন কিন্তু আপনার জনগোষ্ঠী আপনার সৈনিক কিন্তু এফেক্টেড হয় না। কিন্তু যখন আপনি বুটস অন দি গ্রাউন্ড করবেন, যখন আপনার বডি ব্যাগ গুলো আপনার দেশে ফিরে যাওয়া শুরু করবে, তখন ঠিক ভিয়েতনামের মতো অবস্থা হবে। বলা হয়ে থাকে ভিয়েতনাম ওয়ার ওয়াজ লস্ট ইন দি লিভিং রুম অফ দি আমেরিকানস। তারা যখন লিভিং রুমে বসে টিভিতে দেখতে পাচ্ছিল যে তাদের সৈনিকরা, তাদের ছেলেরা, তাদের সন্তান, তাদের বাবা মারা যাচ্ছে, তখন কিন্তু তারা যুদ্ধের এগেনস্ট একটা প্রচন্ড স্ট্রং একটা সেন্টিমেন্ট তৈরি হয়। সোমালিয়ার একটা ছোট্ট ঘটনার কথা বলি। সোমালিয়াতে কেন মার খেয়ে ইউএসএ ফিরে আসলো? সোমালিয়ার যারা ফাইটার তারা একটা সময় চিন্তা করলো উই হ্যাভ টু সেন্ড এ মেসেজ টু দি অর্ডিনারি আমেরিকানস, যে তোমাদের সন্তানরা, তোমাদের ভাই সন্তান এবং তোমাদের যারা রিলেটিভ যারা যুদ্ধে পাঠিয়েছেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন সরকার, তারা এখানে নিরাপদ না। এটার জন্য তারা কি করলো, তারা যখনই কোনো আমেরিকান সোলজারকে তারা ধরতে পারতো বা মেরে ফেলতে পারতো, এটা খুবই ব্রুটাল, তবু এটা বলতেই হচ্ছে, তারা ওই আমেরিকান সোলজারের মাংস কুচি কুচি করে করে ওই মাংস টুকরা তারা বিক্রি করতো বাজারে। এবং অন্যান্য সোমালিয়ানরা ওখান থেকে এক টুকরা মাংস কিনে নিয়ে যেত যে আই হ্যাভ গট ওয়ান পিস অফ আমেরিকান সোলজার্স বডি। এইটা যখন দেখেছে আমেরিকান যে সমস্ত ওই সন্তান যার মা আমেরিকাতে বসে আছে বা যে তার ইয়ে তার হাজবেন্ড, সরি তার ওয়াইফ, বাচ্চা কাচ্চারা, একটা সিরিয়াস রকম একটা ট্রমা তৈরি হয়। সো আমার মনে হয় ট্রাম্প উড বি দি লাস্ট ম্যান। সে তো একটা বিজনেস পার্সন, তো সেগুলো খুব ভালো করেই বুঝে। আজকে যদি বুটস অন দি গ্রাউন্ড করা হয়, যখন একাধিক আমেরিকান সোলজার যখন তারা দে উইল বি ডেড, তাদের বডি ব্যাগ গুলো যদি উইল বি ফ্লোন ব্যাক টু আমেরিকা, এবং সোমালিয়ার মতো যখন ঘটনাগুলো ঘটনা শুরু করবে, এটা কিন্তু ইতিহাস থেকে আমার ধারণা ট্রাম্পও শিক্ষা নিয়েছে। কাজেই আমার মনে হয় না যে ওরা ওই ধরনের কোনো পদক্ষেপ নিবে গ্রাউন্ড কিন্তু অফেন্সিভের। ইরান, আপনি তো ঐতিহাসিকভাবে অনেকগুলি খুব চমৎকার উদাহরণ দিলেন। ইরানও তো গত 40 বছর ধরে যতটুকু শুনেছি যে এরকম একটা পরিস্থিতির অপেক্ষা করছে। তারাও কি এত সহসায় মানে ফিরিয়ে দিবে বলে মনে করেন? এখন তো ওই যে ওয়ারের কিন্তু একটা অন্যতম হচ্ছে যে ইউ অ্যাটাক দি হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দি পিপল। এখানে আমেরিকান সাধারণ জনগণ, অর্ডিনারি পিপলদের মনের ভিতরে একটা ট্রমা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে ইরান। দিস ইজ হোয়াট ওরা বলেছে না, দে উইল মেট উইথ সারপ্রাইজ। জাস্ট আপনি হয়তো ওখানে মনে করেন আজকে বলছে প্রায় ওদের ওখানে 50 lakhs এর মতো বোধহয় আছে ওদের পুরো মিডল ইস্টে। ওরা তারপর এক্সপিডিশনারি ফোর্স পাঠাচ্ছে, 82 এয়ারবোর্ন ডিভিশন পাঠাচ্ছে, বাট ফ্যাক্ট ইজ দ্যাট ইভেন 5 US সোলজার যদি ওখানে নৃশংসভাবে মারা যায়, এগুলোর ভিডিও ফুটেজ গুলো যখন নাকি আমেরিকাতে যাওয়া শুরু করবে, ট্রাম্প কিন্তু টিকে থাকতে পারবে না। এন্ড ট্রাম্প আন্ডারস্ট্যান্ডস ইস প্রিটি ওয়েল। সো এখন তার জন্য হচ্ছে একটা ফেস সেভিং একটা স্ট্র্যাটেজিতে তাকে যেতে হবে। তাকে একটা একটা আর্টিফিশিয়াল সেন্স অফ ভিক্টরি তৈরি করে সে হয়তো ব্যাপক একটা বোম্বিং টোম্বিং করে সে যেটা করতে পারে, সে বলবে যে তাদের ইনরিচড ইউরেনিয়াম যেগুলো আছে মাটির নিচে, সেগুলোর অ্যাক্সেস গুলোকে আমরা এমন ভাবে বোম্বিং করে ব্লক করে দিয়েছি যে ইরানের পক্ষে আর কখনোই তাদের এনরিচড ইউরেনিয়ামের কাছে পৌঁছানো সম্ভব না। কাজে আমরা আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করেছি, ইরান ইজ নো মোর এ নিউক্লিয়ার থ্রেট।
এরকম একটা ফলস সেন্স অফ ভিক্টরি দিয়ে সে এখান থেকে পিছু টান নেওয়ার চেষ্টা করবে। বাট ফ্যাক্ট হচ্ছে ইসরায়েল কিভাবে রিয়্যাক্ট করে এটা কিন্তু একটা বড় জিনিস। ইউএস যদি যুদ্ধ থেকে স্টেপ ব্যাক করতেও চায়, ইসরায়েল কি এত সহজে আমেরিকাকে চলে যেতে দেবে? এটা একটা বড় জিনিস। আমি মাঝখানে একটু করে শুনেছিলাম যে আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, একটা অসমর্থিত সূত্র থেকে জানতে পারলাম যে ইসরায়েল নাকি কিছু গ্রিক আইল্যান্ড পারচেজ করা শুরু করেছে। গ্রিক আইল্যান্ড পারচেজ করা শুরু করছে কি জন্য, যে এখান থেকে যদি তাদেরকে চলে যেতে হয় তাহলে তাদেরকে কোথায় নিয়ে নতুন করে, যেমন একসময় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জিউসদেরকে নিয়ে এসে যেমন জোর করে ঢোকানো হয়েছিল প্যালেস্টাইনে, ঠিক একইভাবে যখন প্যালেস্টাইন বসবাসের ইসরায়েল যখন বসবাসের অযোগ্য হয়ে যাবে তখন তারা কই যাবে? শোনা যাচ্ছে তারা গ্রিক কিছু আইল্যান্ড অলরেডি কেনা শুরু করেছে। সত্য মিথ্যা আমি জানি না, বাট এটা খুব একটা হ্যাঁ, অস্বাভাবিক কোনো শুনেছি ব্যাপার না। তারা অন্যদিকে খুঁজছে, জমি খুঁজছে অন্যদিকে তারা যাচ্ছে। তৈরি করার জন্য। হ্যাঁ, এবং অ্যাট দি এন্ড অফ দি ডে ইসরায়েলিদের কথাও চিন্তা করতে হবে। ইসরায়েলরা কিন্তু চিরকাল দেখে এসেছে তারা খালি মার দিতে পারে, কিন্তু এখন তো হুম। তারা মার খাচ্ছে। কাজে ইসরায়েলের ভেতরেও কিন্তু একটা প্রচন্ড রকমের আপ্রোর হওয়ার সম্ভাবনা আছে এগেনস্ট নেতানিয়াহু। আইডিএফ তো এর প্রধানের বক্তব্য শুনেছেন গতকালকে? তিনি কি বলেছেন যে ইসরায়েলি সেনাবাহিনী আর যুদ্ধ করতে চায় না, এখানে সংখ্যা কমে গেছে, নতুন করে কোনো সেনাবাহিনী সদস্য পাওয়া যাচ্ছে না। রাইট, রাইট। তো জি। এইসব বিভিন্ন এখন কারণে এটা এখন এখন যেটা হবে যে লিভারেজের কথা, যেটা যে ডেফিনেটলি এখন ইরান একটা খুব অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। যদি নেগোসিয়েশন কিছু হয়ও, এখানে এই যে লিভারেজটাকে ইউজ করে ইরান হয়তো চেষ্টা করবে তাদের যতটুকু সম্ভব স্বার্থ আদায় করে নেওয়া, ততটুকু আদায় করে নেওয়ার জন্য। পাশাপাশি অন্যান্য সুপার পাওয়ার বা বিগ পাওয়ার গুলো তো আছেই। তো এখন নেগোসিয়েশনটা কিভাবে হয় সেটাই দেখার অপেক্ষা। ফাইনালি পাকিস্তানের ব্যাপারে একটা কথা না বলে পারছি না যে পাকিস্তান কেন এখানে আসলো বা পাকিস্তানের উপর কেন ডিপেন্ড করা হচ্ছে। বেসিক্যালি পাকিস্তান এখানে আসছে কারণ পাকিস্তান জানে যে এই যুদ্ধযাত্রা যদি কন্টিনিউ করে তাহলে সৌদি আরবও কিন্তু দে উইল কাম আন্ডার অ্যাটাক। ইরান কিন্তু সৌদিকেও ছেড়ে দেবে না। কাজে এখন সৌদি আরবের সঙ্গে আবার পাকিস্তানের তো ডিফেন্স প্যাক্ট আছে, খুব রিসেন্টলি এটা হয়েছে। তো ডিফেন্স প্যাক্ট অনুযায়ী বলা হয়েছে যে কোনো একটা দেশের উপর আক্রমণ ওই অন্য দেশটাও তাদের নিজেদের উপর আক্রমণ হিসেবে গণ্য করবে এবং তারা রিটালিয়েট করবে। কাজে এখন যদি সৌদি আরবের যদি ইরান অ্যাটাক করে, সেই ক্ষেত্রে পাকিস্তানের জন্য অ্যাজ পার দি কমিটমেন্ট ওদের ওই প্যাক্ট অনুযায়ী কিন্তু পাকিস্তানের তাহলে ইরানের এগেনস্টে যাওয়ার কথা। পাকিস্তান জানে সেটা কখনোই একটা সঠিক সিদ্ধান্ত হবে না। মাঝখান থেকে যেটা হলো, এটা আমি লাস্ট কিছু কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমি যদি ফরেন পলিসির দিক থেকে দেখি, এখানে বাংলাদেশের আমাদের অনেক কিছু আছে। আমার মনে হয় দের ইজ এ বিগ অপরচুনিটি ফর বাংলাদেশ। যে কোনো ক্রাইসিসের মধ্যে কিছু অপরচুনিটি থাকে, বুদ্ধিমান দেশগুলো চেষ্টা করে তাদের ক্রাইসিসটাকে অপরচুনিটি থেকে ট্রান্সফর্ম করার জন্য। আমাদের এখানে যে আমাদের একজন দর্শকও বললেন যে আমাদের ভারতীয় আধিপত্যবাদের যে ব্যাপারটা, ভারতীয় আধিপত্যবাদ কিন্তু এই ইরান যুদ্ধের কারণেও কিন্তু অনেকখানি খর্ব হয়েছে। আজকে বৈশ্বিক পর্যায়ে পাকিস্তান আজকে নেগোসিয়েটরের ভূমিকা পালন করছে, যেখানে ভারতের কোনো জায়গায়। এমনকি ভারত ইনিশিয়ালি ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে, কিন্তু এই যে নেগোসিয়েশনের জন্য কিন্তু ভারতকে কেউ ডাকেনি। এখানে কিন্তু এখন পাকিস্তান একটা বৈশ্বিক পর্যায়ের প্লেয়ার হিসেবে, এটা কিন্তু ইনডাইরেক্ট ব্লো ফর দি ইন্ডিয়ান্স। তো ইন্ডিয়া বা ওদের যে একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড ছিল, আমার মনে হয় এই যুদ্ধের পর মিডল ইস্টের যে জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যে বিশাল পরিবর্তন আসবে বলে আমি ধারণা করছি। এটা ইন্ডিয়ারও আধিপত্যবাদী শক্তিকে অনেকখানি খর্ব করবে বলে আমার ধারণা। এটা একটা জিনিস। দ্বিতীয়ত, অ্যাজ এ হোল আমাদের এশিয়ান সেক্টরে এখন এত বেশি মানে ইউএস এত বেশি প্রি অকুপাইড হয়ে গেছে মিডল ইস্ট নিয়ে, ওই সেক্টরটা নিয়ে। এখন ইউএস এর কিন্তু আমাদের এশিয়ান সেক্টরে কোনো নজর দেওয়ার কোনো সময় নাই। সো এইটা চায়নার জন্য যেমন ভালো, আমি মনে করি আমাদের ফরেন পলিসির ব্যাপারে আমরা যেমন সবসময় একটা দ্বিধার মধ্যে থাকতাম যে এখন চায়নাকে খুশি করলে বা চায়নার কাছ থেকে কিছু কিনলে তো ইউএস রাগ হচ্ছে, আবার ইউএস এর কাছে গেলে চায়না রাগ হচ্ছে। আমাদেরকে দুটো দিক সামলে চলতে যে একটা কঠিন একটা অবস্থার মুখোমুখি হতে হতো। আমার ধারণা আমরা ফরেন পলিসিতে এখন একটা একটা ক্লিয়ার একটা আমাদের একটা রোড ম্যাপ তৈরি করার একটা সময় আমাদের আসছে। ইটস টাইম টু রিয়েলাইজ দ্যাট ইউএসএ ইজ নো মোর গোয়িং টু বি দি গ্লোবাল হেজেমন এনিমোর। তার সাম্রাজ্যবাদের যেটা আপনি বললেন, প্যাক্স আমেরিকানা বা শুরুর আমেরিকান দিকে। সাম্রাজ্যবাদের পতনের শুরু। কাজেই আমাদের মনে হয় এখন আমরা অনেক বেশি ব্যালেন্স ফরেন পলিসি অ্যাপ্রোচে যেতে পারবো। আগে যেটা আমাদের একটা বিরাট একটা ডেটারেন্স হিসেবে কাজ করতো, আমরা যে কোনো উদ্যোগ নিতে গেলে আমাদের মনে হতো যে ওয়েদার ইট উইল পিস অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো ওই ভয়টা আমাদের বোধহয় এখন একটা কমে আসবে। থ্যাংক ইউ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার ঐতিহাসিক কিছু আহ উদাহরণ তুলে ধরে আপনি যে ফিনিশিং দিয়েছেন, খুবই চমৎকার। প্রিয় দর্শক, শুরু থেকে দেখবেন যারা শেষ থেকে দেখছেন। কাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য অন্য এই সেম বিষয় থাকবে। যদি আপনারা চান
যুদ্ধ নিয়েই আমরা এখন দেখা গেছে যে সবচেয়ে বেশি উদ্বেগের সাথে আমরা সময় কাটাচ্ছি, কারণ এই যুদ্ধ শেষ না হলে আমরা সবাই সবাই প্রতিটি নাগরিক, ইভেন আমাদের গ্রাম পর্যন্ত এখন এর এফেক্ট পৌঁছে গেছে। কারণ তেল নিয়ে এখন যা হচ্ছে সবকিছুই যুদ্ধের কারণে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধমুক্ত একটা পৃথিবী চাই, এটি হোক আমাদের একমাত্র অঙ্গীকার। ভালো থাকবেন জনাব ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর ইউসুফ, মেজর শাহিন এবং জনাব রিয়াদ, তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শকদের